গুম খুনের মাধ্যমে দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। ট্রাইব্যুনালে যুক্তিতর্কে মন্তব্য, কর্মকর্তাদের গ্রেফতারে বিভিন্ন বাহিনীর দপ্তরে পৌঁছেছে পরোয়ানা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল, বলেছেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। রাজধানীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার, দাবির প্রতি এনসিপির সংহতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয়ের সংস্কৃতি গড়ে তোলা, নির্বাচন জালিয়াতি ও গুম খুনের মাধ্যমে দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় ক্ষমতা টিকিয়ে রাখতে জুলাই গণহত্যা চালিয়েছে তারা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে এসব তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া কর্মকর্তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বিভিন্ন বাহিনীর দপ্তরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আরও এক ধাপ এগিয়ে শেষ ধাপে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া। রবিবার বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পুড়িয়ে ফেললো, দাফন করতে দিল না, কবরস্থানে নিতে দিল না, জানাজা করতে দিল না। এদিন আওয়ামী শাসনামলের গুম খুন অপশাসনের বিভিন্ন পর্যায়ে তুলে ধরেন তাজুল ইসলাম। জানান কিভাবে ফ্যাসিস্ট দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ, যার ধারাবাহিকতায় ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হয়েছিল জুলাই গণহত্যা। জুলাই অভ্যুত্থানের গণহত্যার পেছনে এই রাষ্ট্রের যে স্বৈর শাসকের কি চেহারাটা ছিল, তারা কিভাবে বাংলাদেশকে একটা গুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন, তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি। পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে, পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয়, তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে, দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার বানচাল করতে নানা ষড়যন্ত্র চলছে। তাদের অপকর্মের কথা মানুষ যেন জানতে না পারে, তাই লাইভ চলাকালে প্রসিকিউশনের ফেসবুক পেজে সাইবার হামলা চালায় দুর্বৃত্তরা। এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না, কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি। আমাদের মেসেজ হচ্ছে, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনোদিন বাংলাদেশে সফল হবে না ইনশাল্লাহ। জানান, গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়েও মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। প্রথম দিনের সময় শেষ হওয়ায় যুক্তিতর্ক উপস্থাপন সোমবার পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিচারের সময় ট্রাইব্যুনালে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তারা কার হেফাজতে থাকবেন সে বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন লোকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। চলমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে রবিবার সচিবালয়ে বৈঠক করে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব সংস্থার সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। সব অস্ত্র তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না, এটা কিছু অস্ত্র তো বাইরে থাকবে, এই জন্য তো আইন শৃঙ্খলা। যদি সব কিছু উদ্ধার হতো, সব নর্মাল তো আইন শৃঙ্খলা বাহিনী লাগতো না, নর্মাল ইলেকশন হয়ে যেত। এই না, কোনো ধরনের অসুবিধা হবে না, নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে উপদেষ্টা দাবি করেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যাও কমেছে। এ সময় সেফ এক্সিট নিয়ে করা প্রশ্নের উত্তরও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করবো? রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রবিবার বিকেল 5টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাতে এ তথ্য জানান। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন। এর আগে রবিবার বেলা 11:30টায় বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনের দাবি জাতীয় ঐকমত্য কমিশনের নয়। দাবিটি কয়েকটি রাজনৈতিক দলের। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সংস্কার বিরোধী ট্যাগ ও নানা অপপ্রচারে একটি মহল লিপ্ত রয়েছে বলে অভিযোগ তার। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে। জাতীয়তাবাদী সমমনা জোট শীর্ষক সংগঠন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, পিআর নয়, দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে যে ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই, পিআর পদ্ধতি। এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? আছেন নাকি? তো সেই পদ্ধতি তারা, যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আন্দোলনও করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তোলা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ যেন হারিয়ে না যায় সেই বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, কিছু দল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে, এখনো করছে। আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে, এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই। আপনারা জানেন যে সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন সংগ্রাম চলমান থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। সমৃদ্ধ মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের নির্ধারিত নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টি NCP-কে প্রতীকটি দিতে পারেনি ইসি। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, এনসিপি কাঙ্ক্ষিত প্রতীক না পেলেও গণতন্ত্রায়নের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করে না নির্বাচন কমিশন। গণ অভ্যুত্থানে যারা নিজের জীবন বাজি রেখেছিল তারা এই ধরনের কাজ করবেন না বলেও মন্তব্য প্রধান নির্বাচন কমিশনারের। কমিশন চায় একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে। রাতের অন্ধকারে লুকিয়ে কোনো ভোট হবে না বলেও আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়া হয়, লাঠিপেটে আহত হন বেশ কয়েকজন। এই আন্দোলনে সংহতি জানিয়ে এনসিপি নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকার ছাত্র শিক্ষকদের আশা পূরণে ব্যর্থ। আর্থিক সংকটে এখনও শিক্ষকেরা নিম্ন পর্যায়ের দিনানিপাত করছেন বলেও মন্তব্য তাদের। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা,
ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে রোববার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করে সারা দেশ থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রূপ নেয় জনসমুদ্রে, বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল। অবস্থান কর্মসূচিতে শিক্ষক কর্মচারীরা বলেন, তাদের দাবির প্রতি সরকার আশ্বাস দিলেও তারা ফল পায়নি। আমাদের আশ্বাস দিয়েই শুধু তারা ক্ষান্ত হয়, মূলত আমাদের কোনো দাবি আদায়ের কোনো কাজ করে না। শিক্ষকরা রাজপথ পছন্দ করে না, আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি দ্রুত মেনে নিন। আমরা প্রজ্ঞাপন আপনারা জারি করুন, আমরা 1 সেকেন্ড ঢাকা শহরে থাকতে চাই না। যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন দেওয়া না হবে আমরা শিক্ষকরা রাজপথ ছাড়বো না। আমরা প্রয়োজনে এর থেকে আরো বড় আন্দোলন যাব। আমরা সারা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আমরা লাগাতার পরে প্রেস ক্লাব এলাকা থেকে কর্মসূচি সরিয়ে নিতে আহ্বান জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আহ্বানে সাড়া না মিললে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করা হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে শহীদ মিনারের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানান এনসিপি নেতারা। এ সময় তারা বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র শিক্ষক কারো আশায় পূরণ করতে পারেননি। শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে হামলা চালানোর ঘটনায় সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছেন এবং আমাদেরকে দুঃখের সাথে লক্ষ্য করতে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে এত আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পোস্টিং দেওয়া। কাদেরকে পোস্টিং দেওয়া? ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমরা যাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকা শহরে ভালো ভালো পোস্টিং এ, তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, একসাথে কাজ করলে রাষ্ট্র ক্ষমতায় ফিরবে বিএনপি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে যে কোনো মূল্যে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রবিবার পুরান ঢাকার বিভিন্ন এলাকার শ্রমিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে। ঢাকা 6 আসনকে বিএনপির দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 1991 সালে এখান থেকে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। 96 সালে ঢাকার 8টি আসনের মধ্যে কেবল এই আসনেই জয় পেয়েছে বিএনপি। তাই এই আসন বিএনপিকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এনসিপি ও জামায়াতের সমালোচনা করে বিএনপির নেতা বলেন, পিআর পদ্ধতি দেশের স্বাধীনতার জন্য হুমকি। এনসিপি লুটপাট এবং সরকারি টেন্ডারবাজি থেকে শুরু করে বদলি বাণিজ্য সবকিছুতে তাদের একটা অংশ জড়িয়ে পড়লো। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই যে একটা দাবি করা হচ্ছে পিআর পদ্ধতি, এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না। এই পদ্ধতি যদি হয় এটা বাংলাদেশের জন্য একটা হুমকি, বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা হুমকি। দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং এই অঞ্চল থেকে এই ঢাকা 6 আসন একটি ঐতিহ্যবাহী আসন, এই আসন আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে দলকে উপহার দিতে হবে, নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় যুক্ত হয়েছে বিমান বাহিনী। জাটকা শিকার বন্ধে জেলেদের অবৈধ গতিবিধি শনাক্তে আকাশপথে বিশেষ টহল অভিযান চলছে। এর মাধ্যমে ইলিশ প্রজনন আরও বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সাইদুর রহমানের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। দিনের আলো নিভে অন্ধকার নামতেই মেঘনা নদীর উপর দিয়ে এভাবে টহল দিয়ে থাকে বিমান বাহিনীর
নজরদারি হেলিকপ্টার। দেশের নদী জুড়ে অবৈধ মা ইলিশ শিকার বন্ধের উদ্দেশ্যে আকাশপথের এই অভিযান। উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইটের মাধ্যমে দুটি হেলিকপ্টার দিয়ে দেশের প্রধান নদী পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া ও আড়িয়াল খাঁর উপর দিয়ে অভিযান চালায় বিমান বাহিনী। আমরা কিছু সাসপেক্টেড বোট পেয়েছি অলরেডি। আমাদের আকাশ থেকে আমরা কোঅর্ডিনেটগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে আমরা আমাদের এটিসি টাওয়ারের মাধ্যমে আমরা আমাদের কনসার্ন এজেন্সিকে জানিয়েছি এবং তারা ওখানকার যারা কোস্টগার্ড আছে যে ওই সেক্টর ওই জায়গাগুলোতে তারা ওখানে জানিয়ে দেবে। এবং ইনশাল্লাহ যে সাবসিকুয়েন্ট ডেজে এটা আমি বিলিভ যে আজকে আমরা যেটা করলাম এই সাবসিকুয়েন্ট ডেজ আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। গত বছরের অভিযানের ফলে ইলিশের প্রজনন 52.5% বেড়েছে। এই হার আরও বাড়বে বলে প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের। তবে উৎপাদন বাড়ার পরও ইলিশের দাম কেন এত বেশি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবও দেন তিনি। গত বছর আমাদের এই অভিযান পরিচালনা হওয়ার ফলে দেখেছি আমরা অভিযানের শেষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জরিপ করেছিল। সেখান থেকে দেখা গেছে যে আমাদের মা ইলিশের প্রজনন 52.5% সফলতা এসেছিল। যে বুট বা নৌকাটি বা জাহাজটি আমরা ইলিশ আহরণ করতে যাই তাদের যে ফুয়েল কস্ট মানে জ্বালানি খরচ তাদের অত্যন্ত বেশি। তারা বলতেছে আমার গত বছর বা তার আগের তুলনায় এবছর আমাদের আহরণ কস্ট বেশি বেড়ে গেছে। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্টগার্ড, ইলিশ রক্ষায় এখন চলছে এমন সমন্বিত অভিযান। উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চলাইট দিয়ে হেলিকপ্টার থেকে এভাবেই নদীতে খোঁজা হচ্ছে অবৈধ ফিশারিজ বোট। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিমান বাহিনীর এই অভিযান চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। শুভ মাহফুজ, বাংলাভিশন, জাজিরা, শরীয়তপুর। 41% মাশুল বাড়ানোকে চট্টগ্রাম বন্দর বন্ধ করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বন্দর ব্যবহারকারীরা এই মাশুল স্থগিতের দাবি জানিয়েছেন। বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা করে সবার সম্মতিতে মাশুল নির্ধারণ করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে দুপুরে মহানগরীর একটি হোটেলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতাদের সমন্বয় সভায় তারা এই দাবি জানায়। সভায় ব্যবসায়ী নেতারা বলেন, কারোর সাথে আলোচনা ছাড়া একতরফা চট্টগ্রাম বন্দরে 41% মাশুল বাড়ানো হয়েছে, কিন্তু মংলা ও পায়রা বন্দরে বাড়ানো হয়নি। বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা না করে বাড়তি মাশুল কার্যকরের কোনো সুযোগ নেই। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে উপদেষ্টাদের চট্টগ্রামে যেতে বাধা দেওয়া হবে বলে জানান তারা। চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। ট্যারিফ বাড়িয়ে বন্দরকে মেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে এবার প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। মাসব্যাপী এই ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে দেওয়া হচ্ছে টিকা। শিশুদের টিকার জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে আবেদন করতে বলা হয়েছিল। তবে যারা আবেদন করেনি কিংবা জন্ম নিবন্ধন নেই, নিয়মিত টিকা কেন্দ্রে গিয়েও তারা টাইফয়েড টিকা দিতে পারবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম জানান, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এতিমখানা, মাদ্রাসা থেকে শুরু করে পথ শিশুকে ওই টিকার আওতায় আনা হবে। তিনি বলেন, দেশে চিকিৎসা ব্যবস্থার কমতি নেই, কিন্তু হাসপাতালে উপচে পড়া ভিড়ের জন্য সঠিক চিকিৎসা দেওয়া যায় না, তাই রোগ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের জীবন ধারণে গাছ, বাঁশ বা প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে নানান তৈজসপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করে আসছে। এবার কলা গাছের তন বা সুতা দিয়ে তৈরি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, যা কয়েকবার ব্যবহারযোগ্য। বছরখানেক আগেই কার্যক্রম শুরু হয়েছে। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের সাথে তথ্য ছবিতে রিপোর্ট। কলা গাছের কোনো কিছু ফেলনার নয়। গাছের ফল, কলার থোড়, গাছের ভেতরে বুগলি, এগুলো সবই খাওয়া যায়। কিন্তু পাহাড়ে এই প্রথম কলা গাছ থেকে সুতা বের করে প্রক্রিয়াজাত করে স্যানিটারি ন্যাপকিন তৈরি শুরু করেছে উইব নামের একটি বেসরকারি সংস্থা। কয়েকবার পর্যন্ত ব্যবহারযোগ্য এই স্যানিটারি ন্যাপকিন নিরাপদ ও অত্যন্ত সাশ্রয়ী। উৎপাদিত এই স্যানিটারি ন্যাপকিন
কম খরচে বাজারজাত করতে বাণিজ্যিকভাবে উৎপাদনে বিএসটিআই এর কাছে এরই মধ্যে আবেদন করেছে উইভ। তো এটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটি স্বাস্থ্যসম্মত। আমি ব্যবহার করে আমার কোনো খারাপ লাগেনি। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও আমাদের বান্ধবীরা এটি ব্যবহার করেছে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা স্বাস্থ্য সচেতনতা ও আর্থিক অসচ্ছলতার কারণে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে না, ফলে মেয়েরা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভোগে। পার্বত্য অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সচেতনতার অভাবে এবং আর্থিক সমস্যার কারণে স্বাস্থ্যের মাসিক ঝুঁকি আরো বেড়ে যায়। স্যানিটারি পেতা স্বাস্থ্যসম্মত এবং তাদের কোনো অসুবিধা হয় নাই। পাহাড়ে ব্যতিক্রমী জনবান্ধব এই কার্যক্রম বাস্তবায়নে সরকারি নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশেই এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া সম্ভব, জানিয়েছেন উইভের নির্বাহী পরিচালক। কলা পাকার পর ওই যে উচ্ছিষ্ট অংশগুলো ফেলে দেওয়া হয়, তো আমি চিন্তা করলাম এগুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। কলা গাছ দিয়ে সুতা তৈরি করার মেশিন কিনেছি, কলা গাছের উচ্ছিষ্ট অংশ দিয়ে স্যানিটারি ন্যাপকিন বানানো। আমাদের প্রাথমিক পর্যায়ে আছে এখানে যে লোকাল মেশিন দিয়ে যেভাবে আপনার সুতা তৈরি করা হচ্ছে এবং আপনার ওই ড্রায়ারের জন্য এখানে রৌদ্রে শুকানো হচ্ছে। এক্ষেত্রে যদি আমরা যে আধুনিক মেশিন যদি সংযুক্ত করতে পারি সেক্ষেত্রে আমাদের যে কলা গাছের ফাইবার এবং পাতা দুটাই কিন্তু এটা আপনার অর্গানিক। এই ন্যাপকিন তৈরি নিয়ে আয়োজিত প্রদর্শনীতে এসে উইভের কার্যক্রমের প্রশংসা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। স্কুলগামী ছাত্রীদের মধ্যে বিতরণ করছে, এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যাতে দূরবর্তী দুর্গম উপজেলা সমূহের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে এবং যাদের অর্থভাবে যারা আছে তাদের কাছে যাতে সেই স্কুলগুলি যাতে তারা আগে নির্বাচিত করে। স্যানিটারি ন্যাপকিন তৈরির এই ব্যতিক্রমী পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে স্বল্প আয়ের নারীরাও সুলভে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এজন্য প্রয়োজন সরকারি সহায়তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। গুম খুনের মাধ্যমে দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। ট্রাইব্যুনালে যুক্তিতর্কে মন্তব্য, কর্মকর্তাদের গ্রেফতারে বিভিন্ন বাহিনীর দপ্তরে পৌঁছেছে পরোয়ানা। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল, বলেছেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। রাজধানীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার, দাবির প্রতি এনসিপির সংহতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।